নমস্কার, আমি অভিজিৎ। গতকাল অর্থাৎ 22শে ডিসেম্বর কলকাতার রাজপথ অনেকটাই উত্তপ্ত ছিল। যদিও এখন ঠান্ডা শীতের আমেজ চলছে, অনেকটাই উত্তপ্ত ছিল, কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে একটা সর্বাত্মক আন্দোলন। এছাড়া ঠিক তার উল্টো দিকে যদি আমরা দেখি, কলকাতা করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা 9 মাস বেতন পাচ্ছেন না, যারা 9 মাস বিভিন্ন রকমের কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, কেউ ইলেকট্রিক্যাল কাজ করছেন, কেউ মুদির দোকানে কাজ করছেন, কেউ ডেলিভারি ম্যানের কাজ করছেন, কি করবে? তাদের পক্ষে কিছু করার নেই, কারণ এই বয়সে এসে তাদের কোনো প্রাইভেট সেক্টরও সাধারণত কাজ দেবে না, এটা আমরা ভালোভাবে জানি। তো তারা এটা কাজ করছে এবং তার সঙ্গে পড়াটাও কন্টিনিউ করার জন্য কোর্ট বলেছে, কিন্তু জানি না কীভাবে কন্টিনিউ করা যায়। যাক, সেই বিষয়ে আমি পরে আলোচনায় আসছি। তো একটা কর্মসূচি ছিল এবং এটি শান্তিপূর্ণভাবে সমাবেশ হচ্ছিল। আমরা সাধারণত যাচ্ছিলাম বিকাশ ভবনের উদ্দেশ্যে, কিন্তু পুলিশি ব্যারিকেডের প্রভাবে আমরা রাস্তায় আবদ্ধ হয়ে পড়ি এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই আমরা এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আমরা পরবর্তী সময়ে রাজ্য সরকার সঙ্গে এসএসসি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কিছু পরিমাণে বিচারপতিদের উদ্দেশ্যে আমরা পিণ্ডদান একটা কর্মসূচি করা হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে। তার ভিডিও আপনারা দেখতে পাবেন। ভারতীয় যে বিচার ব্যবস্থা, অযোগ্য বিচারপতিদের হাতে তার একটা পিণ্ডদান হবে। এই বিচারপতিরা যে ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে অযোগ্য করে তুলেছে, তার জন্য আমরা একটা পিণ্ডদান করব। আমরা সঞ্জয় খান্না। তো এই পিণ্ডদান কর্মসূচি সম্পূর্ণ করার পরে আমরা যখন বিকাশ ভবনের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে আমরা যাওয়ার চেষ্টা করি, আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে পুলিশি অত্যাচার সম্মুখীন হতে হয়। এমনকি আমাদের নেতৃত্ববৃন্দ কয়েকজনকে রীতিমতো কলার ধরে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখা গেছে। এমনকি আমাদের একজন শিক্ষাকর্মী ছিল, যাকে একজন পুরুষ পুলিশ কর্মী ধরা উচিত ছিল। এমনকি মানে পুরুষরা মেরেছে তা না, এমনকি মহিলা যিনি পুলিশ কর্মী ছিলেন, যার ছবি আমরা দেখাবো পরে, ইনিও ওনাকে হাত দিয়েছেন। তো যাই হোক, আমরা পরবর্তী সময়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে আমরা যাই এবং ওখানে আমরা আন্দোলন করি আমাদের সুষ্ঠুভাবে কর্মকাণ্ড সম্পূর্ণ করার জন্যে। যিনি যিনি কর্মকর্তা ছিলেন সজলবাবু, উনি আসেন এবং আমাদের নেতৃত্ববৃন্দকে একটা ছাড়ার ব্যবস্থা করে দেন। এছাড়া আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছি যে করুণাময়ী বাসস্ট্যান্ডে আমাদের নেতৃত্ববৃন্দ যখন অনেক দূর থেকে এসছেন, তারা অবস্থান বিক্ষোভের জন্যে, তারা ওখানে আশ্রয় নিতে যায়। পুলিশ নির্মমভাবে তাদেরকে এমনকি খেতেও হয়তো পর্যন্ত দেওয়া হয়নি। তারা না খেতে পেয়ে তারা সারা দিন রাত জেগে কাজ করে তারা আবার চলে গেছে হাওড়া স্টেশনে গিয়ে তারা রাত কাটিয়েছে। এখন হয়তো তারা চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আমি জানি না, আমরা 2011 সালে জন্মগ্রহণ করার পর থেকে, মানে 2011 সালে একটা সরকার আসার পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে স্ক্যাম যে কথাটা আছে, এই কথাটা পুরোপুরি সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে সাউদা স্ক্যাম, নাওদা স্ক্যাম, এছাড়া মানে অনেক স্ক্যাম হচ্ছে, যার মধ্যে অন্যতম এসএসসি স্ক্যাম। সাউদা স্ক্যামে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চোখের জলের দাম কেউই দেয়নি, সুপ্রিম কোর্ট দেয়নি, হাইকোর্ট দেয়নি, বিচার ব্যবস্থা তো মানে কোনো রকম বিচার ব্যবস্থা দেয়নি, রাজ্য সরকার তো দেয়নি, ঠিক আছে। এছাড়া পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে একটা অনেক বড় স্ক্যাম হয়েছে, এসএসসি স্ক্যাম। কয়েকশো কোটি টাকা বান্ধবীর খাটের নিচে পাওয়া গেছে। মানে এই সমস্ত নেতারা শুধু স্ক্যাম করবে, আর এরা পরবর্তী সময় বিচার বিভাগের ফাঁক থেকে গলে গিয়ে তারা মুক্ত হয়ে যাবে, কিন্তু এদের দোষের দায় আমরা নিয়ে বহন করব সারাটা জীবন। আমরা
সাধারণত যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী প্রত্যেকে অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তারা জানতেও পারেনি 2018 সালে জয়েনের পর এরকম একটা স্ক্যাম যেটার দায় রাজ্য সরকারের, সেইটা সুপ্রিম কোর্ট এবং রাজ্য কোর্ট মানে পুরোপুরি প্ল্যানিংভাবে আমাদের নির্দোষ যারা শিক্ষাকর্মী আছে তাদের উপর চাপিয়ে দেবে এবং যদি আওয়াজ তুলে মারবে। তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি চলছে। যে আমার এরকম কথা বলতে রোমান এম্পায়ারের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে যখন রাজা কোনো কাজবাজ করতে পারছে না, তার জন্য রাজা খেলাতে মেলাতে মাথি রেখে দেবে, আলটিমেটলি কিছুই হবে না। তো পশ্চিমবঙ্গবাসী এটাই হয়তো ডিজার্ভ করে, কারণ তারা 2011 সালে এটা সরকারকে নির্বাচিত করে এসেছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে কিচ্ছু দেখিনি। আমাদের মানে যারা বেকার আছে, বেকারদের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে এবং যারা চাকরি পেয়ে নিজের লাইফটাকে স্ট্যাবল করেছিল, নিজের বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিয়েছিল, তাদের পরিমাণ তো মুখের ভাত কেড়ে নেওয়া হলো। তাদের কাছে মানে একটা বিষয় ভাবলে অবাক লাগে যে সুপ্রিম কোর্ট নিজে এত বড় একটা পদে থেকে তারা বলছে যে একটা শ্রেণী আছে যোগ্য, একটা শ্রেণী আছে অযোগ্য, এবং সেই অযোগ্য যারা আছে তাদেরকে তো ছেড়ে দিলাম, তাদেরকে আপনি ডিটেক্ট করে ফেলেছেন। বাদ বাকি যে যোগ্য আছে উনি যোগ্য বলছেন না, নট সার্টিফাইড টেন্টেড কথা বলছেন, যার মানে অযোগ্য প্রমাণিত হয়নি এমন কিছু। মানে আপনি একটা খুনের আসামি গিয়ে বা একটা চুরির আসামি যে আছে তাকে আপনি একজনকে দ্বন্দ্ব দিয়ে দিলেন, আরেকজনকে বলল যে এই লোকটা দোষী সাব্যস্ত হয়নি। মানে দোষী সাব্যস্ত হয়নি মানে কি? নির্দোষ। দোষী সাব্যস্ত হয়নি, তাকে ওইভাবে ছেড়ে দিয়েছেন, নির্দোষ। কিন্তু না, এরা বলছে দোষী সাব্যস্ত হয়নি মানে চোর। অ্যাকচুয়ালি এই কথাটা আমি বলবো চোর। তাহলে আমি বলবো যে এখানে যা 3394 জন রয়েছে তারা কী দোষ করলো? কারণ আমরা দেখতে পেয়েছি যখন এপ্রিল মাসে 3 থেকে 4 তারিখে আমাদের যখন চাকরি যায়, তারপরে 17 তারিখে যখন একই বিচারপতি যখন রায় দেয়, তখন বলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের কর্মীদের প্রচণ্ড পার্সেন্টেজ মানে এদের প্রচণ্ড পরিমাণে মানে দুর্নীতি হয়েছে। তো আপনাদের মানে একটুখানি লজিক নেই, মানে একটু মানে ওই পদে বসেছেন কী করতে? আমি তো একটু বুঝতে পারি না। আলটিমেটলি কোনো পরীক্ষা না দিয়ে আপনারা আইপিএস আইএএস যারা হয় তারা ইউপিএসসি পরীক্ষা দিয়ে আপনারা একটা পদে নিশ্চয় হয়, মানে একটা পদে আসে, অত একটা টাফ পরীক্ষা দেয়, বিসিএস ফিসিএস দিয়ে একটা টাফ পরীক্ষা দিয়ে জায়গায় আসে। কিন্তু আপনারা দেশের সর্বোচ্চ পদে বসে আছেন, যেখানে সিলেকশন নিজেদের মধ্যে নিজেদের সিলেকশন করে দেখছেন। যদি বিচার ব্যবস্থাতে যদি এইরকম ইউপিএসসি বা এর চেয়ে সোজা যদি পরীক্ষা যদি কন্ডাক্ট করা হয় না, এই একটা বিচারপতিও পাস করতে পারবে না, সুতরাং পুরো বিচার ব্যবস্থা ফাঁকা হয়ে যাবে। বলতে খুবই খারাপ লাগছে, পুরো বিচার ব্যবস্থা ফাঁকা হয়ে যাবে। একজন বিচারপতির যোগ্য না, একজন বিচারপতি সঠিকভাবে রায় দেয় না, তার প্রতিফলন হিসাবে এই সমস্ত জীবিত বিচারপতিদের পিণ্ডদান করা হচ্ছে। আপনাদের দেখে এটা লজ্জা পাওয়া উচিত। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, যদি শেয়ার করুন, আপনারা প্রত্যেকে দেখুন, এটা লজ্জা পাওয়া উচিত। ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আস্থা অবশ্যই আছে। এই বিচারপতি অযোগ্য বিচারপতি যারা নিজেদেরকে সিলেকশন ওয়াইতে এসে, আর আমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা ছিল তারা তো পরীক্ষা দিয়ে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিয়ে, আপনারা জানেনই না কম্পিটিটিভ এক্সামটা কাকে বলে। একটা রেলের গ্রুপ ডি পরীক্ষাতে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে কয়েক কোটির মধ্যে, সে একটা রেলের গ্রুপ ডি নর্মালি চাকরি করছেন, বা রেলের লোকো পাইলটে চাকরি করছেন, বা রেলের অন্যান্য পদে চাকরি করছেন। আমরা দেশের সর্বোচ্চ পদে বসে আছেন, কিন্তু সিলেকশন হতে বলছি একটুও কি লজ্জা করে না? একটুও লজ্জা করে না? আপনারা এইটুকু বুঝতে পারেন না যে যারা টিচারদের মধ্যে কম ছিল তার অন্যতম কারণ হচ্ছে প্রত্যেক মানুষের বিএড করা থাকে না। কিন্তু প্রত্যেকটা নেতা চেলা চামুন্ডা যারা আছে প্রত্যেকে 8 পাস এবং মাধ্যমিক পাস করে আছে। তো মাধ্যমিক পাস 8 পাসের পরিমাণ বেশি, বিএডের পরিমাণ কম। আর যারা বিএড করে বসে তারা অলরেডি পরীক্ষা দিচ্ছে, তারা কোনো দলে ক্যাডার না। তো যখন তারা কলে ক্যাডার না, তো বেসিক্যালি ওটা কমই হবে। আর এখানে বেশি হবে মানে কি? সবাই তো মাধ্যমিক এবং 8 পাস করে বসে আছে। তো তাই জন্য এখানে তো অটোমেটিক্যালি মানে রাস্তায় যদি পানওয়ালা বা একটা ভ্যান লাগে জিজ্ঞাসা করা হয়, তারাও সেম কথা বলবে যে এখানে বেশি দুর্নীতি হচ্ছে, কারণ এটা। কিন্তু আপনাদের মাথায় ওই জিনিসটা ঢোকে না, কারণ আপনারা সত্যি কথা বলতে একটা অশিক্ষিত অযোগ্য যা পদে বসে আছেন। বিগত 9 মাস ধরে আমাদের মধ্যে একটা ছেলেও যারা দোষী না, তারা বারবার করে আওয়াজ তুলছে আপনারা বিচার করুন। বিগত 9 মাস ধরে আপনারা কোনো বিচার করতে পারছেন না, অথচ আপনার বড় বিচারপতি বড় ফেসিলিটি নিয়ে ওই জায়গাতে বসে আছেন।
অনেক বিচারপতি নিজেকে মা দুর্গা বলছে, অনেকে বিচারপতি নিজেকে ভগবান মনে করছেন। এই জিনিসগুলো চলতে পারে না দীর্ঘদিন। বিচার ব্যবস্থা একটা প্রহসনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গবাসী বিচার ব্যবস্থার নামে রীতিমতো ভয় পায়, আপনাদের জানা উচিত। বিচার ব্যবস্থাতে কেউ যেতে চান না ঝামেলা। আর কিছু সংখ্যক অ্যাডভোকেট আছে যারা এটাকে নিজের ভাত করে নিয়েছে, যতদিন পর্যন্ত কেসটা চালাতে পারে তাদের ফিস তো চলে আসছে, আর বিচারপতিরা তা তো মাইনে পেয়ে যাচ্ছেন, তাদের তো কোনো অসুবিধা নেই। আপনাদের দয়া করে আপনাদের মাইনেগুলো একটু বন্ধ করে আমাদের ব্যবস্থাগুলো মানে অবস্থাটা ভাবার চেষ্টা করুন, যে এই ছেলেগুলো যাদের মা বাবা বৃদ্ধ, কারণ মা বাবা এখন কাজ করতে পারে না, ছেলেগুলো পার্ট টাইম কোনো জায়গায় কাজ করছে, রাজমিস্ত্রি যা তা কাজ করছে, করে কোনো মতো সংসার চালাচ্ছে, তাদের বলছেন আবার পরীক্ষা দিতে উইদাউট এই স্যালারি, তারা কীভাবে দেবে? আর পরীক্ষা দেবেই বা কেন তারা? একটা মানুষ কম্পিটিটিভ এক্সাম যার একটুখানি বায়োলজিক্যাল নলেজ নেই, যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের কিছু পরিবর্তন হয়, মানুষের শারীরিক অবস্থার পরিবর্তন হয়, মানে সায়েন্সের পর্যন্ত একটুখানিও আপনারা পড়ে বিচারপতি পদে বসেন না, অথচ আপনারা দেশের মহামান্য জায়গাতে বসে আছেন। এটা বলতে খুবই লজ্জা লাগছে যে পুরো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই সমস্ত বিচারপতি যে জীবিত থাকাকালীন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা পিণ্ডদান করলেন। আপনার এটা ভাবা উচিত, এবং আমরা এটাই আশা রাখবো, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আশা আছে। আশা করি পরবর্তী সময় কোনো বিচারপতি সুষ্ঠুভাবে উনি বিচার ব্যবস্থায় বিচার করবেন, আমাদের এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আমাদের যত কান্না, আপনার তো বেসিক্যালি যারা ছেলে মেয়ে আছে তারা কেউ কাঁদতে পারি না, আমরা রীতিমতো বাড়িতে চুপচাপ করে বসে থাকি, মানে রাতের অন্ধকারে চুপচাপ বসে থাকি, কে কী করবো, এটা স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ বয়স হয়ে গেছে। আপনারা কি এই বছরে যদি আপনাদের পরীক্ষায় প্রত্যেককে বসায়, সাধারণত 8 পাস করতে বলা হয়, বা মাধ্যমিক তো দূরের কথা, 8 পাস আপনারা করতে পারবেন না। বা আপনি যে এলএলবি ডিগ্রি নিয়ে বসছেন, সেই এলএলবিটা আবার যদি কোয়ালিফাই করতে বলা হয়, কেউ করতে পারবেন না। ইউপিএসসির পরীক্ষা তো দূরের কথা, আপনারা অত বড় পোস্টে আছেন, যারা আপনার আইএএসের বিচার করে দিচ্ছেন, অথচ নিজেরা একটা পরীক্ষা কমপ্লিট করতে পারেন, নিজেরা সিলেকশন হতে আপনারা এসছেন বা বড় বড় লেকচার মারছেন। এবার শুধুমাত্র টাকার খেলা নেতাদের মধ্যে হয় না, এটা মানুষ দেখে ফেলেছে। টাকার খেলাগুলো কিছু বিচারপতি তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্যে এই কাজগুলো করে আছে। আর বিচার ব্যবস্থা এই সমস্ত অ্যাডভোকেট যারা বর্তমানে ভগবান হয়ে উঠেছেন, তাদেরকে শুধু একটাই কথা বললে, আপনি এক সময় একটা এমএলএ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাহলে এই আপনার প্রতিদান। আপনি জানতেন না যে এই এতগুলো স্টুডেন্টের মধ্যে এতগুলো স্টুডেন্ট আপনার মানে পুরো তারা কোনো নির্দোষ, তাদের বিরুদ্ধে আপনার কোনো দায়িত্ব বর্তান না যে এই ছেলেগুলোকে আমি তাদের ছাড় দিয়ে দিই, এরা কী দোষ করেছে? উল্টো আপনি বলছেন আপনার এরা সবাই অযোগ্য, অথচ সুপ্রিম কোর্ট সবাইকে অযোগ্য বলছে না। আবার আপনার দলের বড় বড় নেতা যারা আপনার চেয়েও বর্তমানে প্রচুর পরিমাণে পপুলার, তারা ওপেনলি এটা এসে বলছে যে যা সবাই মানে অযোগ্য না, যারা যোগ্য আছে আমি তাদের সঙ্গে। তাহলে আপনাদের নিজেদের মধ্যে কন্ট্রাডিক্ট, শুধু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এরপরে আপনি হাত জোর করে ভোট চাইতে আসবেন। লজ্জা লাগা উচিত। আপনার জনপ্রতিনিধি ছিলেন, সেটা তো লজ্জা লাগা উচিত। আপনাদের ভুলভাল করে কিছু হলে কেউ দোষ মানে কেউ ভুল করে না। নমস্কার।